নমস্কার, সিটিভিএন একেটি প্লাসের অনুষ্ঠান হেলথলাইনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলথলাইনের অনুষ্ঠানে প্রত্যেক দিনকার মতো আজকেও আমরা চলে এসেছি একটা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে। কিন্তু আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার দুটো দিক রয়েছে। একটা হচ্ছে ডায়াবেটিস, আরেকটা হচ্ছে প্রেগনেন্সির সময়ে ডায়াবেটিস। এবার দুটো বিষয় তো একে অপর থেকে আলাদা নয়, কিন্তু দুটো বিষয় এতটাই বড় যে দুটোকে একসঙ্গে আলোচনা করা সম্ভব নয়। তাই আমরা প্রেগনেন্সিতে ডায়াবেটিস সেটা নিয়ে আজকে আলোচনা করব। আবার এর মধ্যেও বেশ কিছু ভাগ রয়েছে, মানে যেমন ধরুন ডায়াবেটিস যার হচ্ছে তিনি সেই মহিলা প্রেগনেন্ট হচ্ছেন, সেই একটা বিষয় রয়েছে। এরকম বিভিন্ন দিক রয়েছে, আর সেই দিকগুলোতে কি চিকিৎসা, কতটা ঝুঁকি, কি কি করণীয়, সেই সবটা নিয়েই আজকে আমি আলোচনা করব। আমার সঙ্গে একজন এক্সপার্ট রয়েছেন আজকে, ডায়াবেটোলজিস্ট। আমার সঙ্গে রয়েছে ডক্টর টি সতপতি। ডক্টর, অনেক স্বাগত। নমস্কার। আমি শুরুতেই যেটা বললাম যে দুটো তিনটে ভাগ রয়েছে, একজন ডায়াবেটিক পেশেন্ট, তারপর প্রেগনেন্সি, একজন প্রেগনেন্সি তারপর সে ডায়াবেটিক হচ্ছে। এক্ষেত্রে আমি শুরুতে যদি একটু ডায়াবেটিস সম্পর্কে জানতে চাই, ডায়াবেটিসটা প্রেগনেন্সির আগে পর্যন্ত কি? ডায়াবেটিস আমরা সবাই জানি যে একটি ক্রনিক ডিজিজ, মেবি বিকজ অফ কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। আর এখানে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেগন্যান্সি অ্যান্ড ডায়াবেটিস, আমরা এখানে কিন্তু যে পেশেন্টরা ইউজুয়ালি ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ, মানে আমরা যদি ইন্ডিয়ান কনটেক্সটে ভাবি, ইউজুয়ালি 21-22 বছর বয়স থেকে ফিমেল পেশেন্ট স্টিল তাদের যতদিন 35-40 হোয়াট এভার ইফ দ্য থিং ইজ, যে প্রেগনেন্সি নিচ্ছে সেই মানুষদের কি হতে পারে। এবং এর মধ্যে যেটা আপনি বললেন যে কিছু পেশেন্টের যারা প্রেগনেন্ট হচ্ছে দে আর অলরেডি নোন ডায়াবেটিক। এটা ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু দুই প্রকারের ডায়াবেটিস যেটা কমনলি দেখা যায়, টাইপ 1 ডায়াবেটিস অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। বোথ ফিমেল পেশেন্টস, মানে আমি যদি ভাবি যে টাইপ 1 ডায়াবেটিক ফিমেল পেশেন্ট অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিক ফিমেল পেশেন্ট, তারা কিন্তু প্রেগনেন্সি নিতে পারে। তাহলে আমাদের ডায়াবেটিস থাকা মানে সেই পেশেন্ট প্রেগনেন্ট হতে পারবে না, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। আচ্ছা, হ্যাঁ, নিশ্চয়ই প্রেগনেন্সি যেহেতু একটা স্ট্রেসফুল পিরিয়ড, তার মধ্যে কিন্তু সুগার লেভেল বাড়ে। সেই জন্য তার যে টাইপ 1 টাইপ 2 হোয়াট এভার ইট ইজ, তাকে কিন্তু একটু চিকিৎসা করে জিনিসগুলোকে ঠিকঠাক করে তাকে প্রেগনেন্সি নিতে হবে। আরেকটি বিষয় যেটা আপনি বললেন, যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যে প্রেগনেন্সির আগে পেশেন্টের ডায়াবেটিস ছিল না। আমি একটু আগেই বললাম যে প্রেগনেন্সি ইজ আ স্ট্রেস পিরিয়ড আর কি, মানে সাথে শরীরে ওজন বাড়ে, শরীরে হরমোনাল চেঞ্জেস গুলো হয়, দ্যাট ক্রিয়েটস আ ইনসুলিন রেজিস্ট্যান্স। তার জন্য লেটার পার্ট অফ দ্য প্রেগনেন্সিতে তার কিন্তু ডায়াবেটিস আসতে পারে। সেইটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অথবা প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস। তাহলে টাইপ 1 টাইপ 2 পেশেন্ট বিকামিং প্রেগনেন্ট আর জেস্টেশনাল ডায়াবেটিস, এটা কিন্তু একটু প্রকারভেদ আছে। চিকিৎসাতেও এর পরবর্তীকালে আমরা যখন আলোচনায় আসবো প্রকারভেদটা, তখন আমরা বিশদে আলোচনা করব। একদমই। এই যে পুরো প্রসেসটা, পুরো যে বিষয়টা, মানে একজন পেশেন্ট সে ডায়াবেটিক, তারপর সে প্রেগনেন্ট হচ্ছে, সেক্ষেত্রে সে তার নিজের লক্ষণগুলো জানে যে আমার ডায়াবেটিসের কি কি উপসর্গ রয়েছে। কিন্তু যে প্রেগনেন্ট মহিলা তারপরে যদি সে ডায়াবেটিক হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন সিমটমস সে দেখতে পাবে যে আমার শরীরে সুগার লেভেল বেড়েছে? ইউজুয়ালি যদি টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, তো সে নোন ডায়াবেটিক, সে তো জানে তার শরীরে কি কি, সে তো অলরেডি তার সেই রোগে আক্রান্ত। কিন্তু জিডিএম পেশেন্ট, তাদের আমাদের ক্ষেত্রে কিন্তু কিছু রুটিন টেস্ট হয়, মানে ও কিন্তু খুব সাধারণভাবে যে সিমটমস বুঝতে পারবে। আমাদের নর্মাল ডায়াবেটিক পেশেন্টের যেরকম বারে বারে পেচ্ছাপ হওয়া, ইনফেকশন হওয়া, এই যে যেগুলো সাধারণ সিমটমস হয়, ওগুলো কিন্তু এত সূক্ষ্মভাবে পেশেন্টরা বুঝতে পারে না। ইউজুয়ালি এদের দেখা যায় যদি কোনো হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে হয়তো মায়ের ডায়াবেটিস আছে, কি ওজন বেশি আছে, কি এইগুলো যদি হিস্ট্রি থাকে, দেন দ্যাট পেশেন্ট মে বি আ প্রোন ক্যান্ডিডেট ফর আ জিডিএম। এবং তাদের যে রুটিন ব্লাড টেস্ট, যখন তিনি প্রেগনেন্ট হয়েছেন এবং রুটিনলি তিনি অবস্টেট্রিশিয়ানের কাছে অথবা গাইনোকোলজিস্টের কাছে অথবা হসপিটালে যে রুটিন চেক আপগুলো হয়, তখন কিন্তু প্রত্যেকবার ব্লাড টেস্ট হয়। সেই ব্লাড টেস্টে কিন্তু ধরা পড়ে এই মানুষটি
ডায়াবেটিসে আক্রান্ত, মানে যেটা আমি বললাম পার্টিকুলারলি বললাম জিডিএম, তখন কিছু কনফার্মেটরি টেস্ট করা হয়, করে সেই মানুষটাকে স্ট্যাম্প করা হয় জিডিএম, অ্যান্ড দেন দ্য প্রসেস বিগিনস ফর দ্য ট্রিটমেন্ট অ্যান্ড এভরিথিং। সো কোনো সিমটম ইউজুয়ালি সাধারণভাবে দেখা যায় না, কিছু কিছু ওজন বেড়েছি হওয়া, হয়তো বারে বারে পেচ্ছাপ হলেও হতে পারে, কিন্তু প্রমিনেন্ট সিমটম সেরকম হয় না। আচ্ছা, এটা মোটামুটি কোন সময় ধরা পড়ে, মানে এই রেগুলার চেক আপটা কোন কোন সময় করা দেখুন, উচিত? প্রেগনেন্সিতে ইউজুয়ালি 3 to 4 উইকসে চেক আপ গুলো করা হয়। কখন থাইরয়েড চেক আপ করা, হিমোগ্লোবিন, প্রি প্রেগনেন্ট চেক আপ কিছু করা হয়, যে একটি পেশেন্ট প্রেগনেন্সি নিতে চাইছে তখন কিছু প্রি প্রেগনেন্সি চেক আপ বলা হয়। আর পেশেন্ট হ্যাজ বিকাম প্রেগনেন্ট তখন কিছু চেক আপস করা হয়, মেবি মান্থলি, মেবি 2 মান্থলি, এরকম চেক আপস করা হয়। এভরি চেক আপ ব্লাড সুগারের কিন্তু লেভেল চেক করা হয়, আচ্ছা, যাতে বোঝা যায় এই মানুষটা, কারণ তো এর আগে তো ছিল না, তাহলে তার ক্ষেত্রে কিন্তু কখন আসছে, এবং যখন আমার সন্দেহ হবে যে এই মানুষটা ডায়াবেটিস হতে পারে, তখন আমরা কিছু কনফার্মেটরি টেস্ট করি, যে দেখি এই মানুষটা যে মেবি কেস অফ প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস অথবা জিডিএম, তখন তাকে স্ট্যাম্প করে তখন তার ফার্দার ট্রিটমেন্ট চালু হয়। আচ্ছা, এই যে ব্লাড সুগার গুলো চেক করা হয়, আমরা জানি মানে যেহেতু প্রেগনেন্ট সেই সময় টেস্টগুলো হচ্ছে, সেক্ষেত্রে ওষুধ যদি ধরুন দেখা গিয়েছে যে তার ব্লাড সুগার লেভেল অনেকটাই বেড়ে গিয়েছে, সে সময় ওষুধ কতটা কি দেওয়া যায়? কারণ আমরা বলা হয় নাকি যে প্রেগনেন্সির সময় সাধারণ জ্বর সর্দির ওষুধও নাকি খেতে নেই, তাতে নাকি বাচ্চার উপর এফেক্ট পড়ে, সেক্ষেত্রে ডায়াবেটিসের ওষুধ? আমরা ইউজুয়ালি যখন এইটা দেখা দেয় হচ্ছে অ্যাডভান্স প্রেগনেন্সিতে, মেবি 24 to 28 উইকস অনওয়ার্ডস ইউজুয়ালি দেখা যায়। আচ্ছা, তখন কি আমি যদি ভাবি 36 উইকস ইজ পিরিয়ড অফ প্রেগনেন্সি অর 38 উইকস, তাহলে আমার 2 থেকে 1.5 মাস সময় আছে ফর দ্য ডেলিভারি অফ দ্য বেবি। এবং এই যে টেস্ট করে দেখা গেল, তখন কিন্তু ওরাল মেডিকেশনস কিন্তু খুব বহুলভাবে প্রচলিত নয়, কারণ হচ্ছে ওরাল মেডিকেশন যেগুলো আমরা সাধারণ ট্যাবলেট ডায়াবেটিসে ইউজ করি, কোনোটাই রেকমেন্ডেড নয় এক্সেপ্ট ইন ফিউ কেসেস মেটফরমিন। আচ্ছা, তাহলে আমার যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমার ইনসুলিনই একমাত্র চিকিৎসা, হুইচ ইজ সেফ ইন প্রেগনেন্সি, যেটা ইনজেক্ট করা হবে। ইনজেক্ট করা হয়। এবং টিল দ্য প্রেগনেন্সি ডেলিভারি বাচ্চার হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় ডায়াবেটিস পারসিস্ট করছে, তাহলে তার সেই ইনসুলিন কন্টিনিউ করা হয় টিল ওই আমার ল্যাকটেশন পিরিয়ড, মানে বাচ্চা যখন বুকের দুধ খাচ্ছে সেই পিরিয়ডটা অবধি কন্টিনিউ করা হয়। কিন্তু যদি দেখা যায় যে আমার প্রেগনেন্সি অফ হয়ে গেল, আমার ডায়াবেটিসও কমে গেল, তখন কিন্তু আর কোনো ওষুধ কন্টিনিউ করার দরকার হয় না, পরবর্তীকালে সেই পেশেন্টটা ফলো আপে থাকে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, যে এই যে ইনসুলিন ব্যবহার, যেটা মানে ওরাল মেডিকেশনসের থেকে ইনসুলিন তো বেশি পাওয়ারফুল। হ্যাঁ, এটা কেন করা হচ্ছে? পাওয়ারফুল এটার জন্য নয়, এটা করা হচ্ছে যে সেফটি অফ দিজ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস অথবা ওএডিস যেগুলোকে বলা হয়, সেফটি ইন প্রেগনেন্সি সেরকম ভাবে দেখা হয়নি। এগুলো তো সমস্ত ট্রায়াল করে করে আসে, যে এটা এই অ্যানিম্যাল ট্রায়াল হয়, তারপর হিউম্যান ট্রায়াল হয়। হিউম্যান ট্রায়াল এই ওষুধগুলো প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে কিছু করবে না, বাচ্চার ক্ষেত্রে ফিটাল কোনো ম্যালফরমেশন করবে কিনা, কোনো ডেভেলপমেন্টাল অ্যানোমালি আসছে কিনা, এইগুলোর জন্য সেরকম কোনো রোবাস্ট টেস্ট নেই। সেই জন্য ওই রিস্কটা কেউ নিতে চায় না। যেহেতু ইনসুলিন ইজ সেফ ইন প্রেগনেন্সি, সেই হেতু কিন্তু ইট ইজ চেঞ্জ টু ইনসুলিন, যেটা বাচ্চার ক্ষেত্রে সেফ, মায়ের ক্ষেত্রে তো সবই সেফ। আচ্ছা, এই ইনসুলিন প্রয়োগের তখন কি কোনো শরীরে কোনো পরিবর্তন দেখা দেয়? ইনসুলিন তার সুগারের লেভেল কমতে শুরু করবে, নর্মাল তাকে চেক আপ করে দেখতে হবে না, সুগার মানে সুগার গুলো কন্ট্রোলড হতে শুরু করবে ইনসুলিন নিলে। আচ্ছা, আর এর পরবর্তীতে মানে এইটুকুই তাহলে চিকিৎসা সেই সময়ের জন্য, প্রেগনেন্সির সময়? প্রেগনেন্সির সময় আমরা কিন্তু শুরুতেই যদি আমি চিকিৎসা ভাবি, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পার্ট অফ প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস অথবা জিডিএম ইজ মেডিকেল নিউট্রিশনাল থেরাপি অথবা এমএনটি। আমাদের কাছে যখন পেশেন্ট এলো, আমরা ডায়াগনোসিস করলাম, বিট উইথ ওজাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, অথবা যদি আমরা 75 গ্রাম গ্লুকোজ, যেটা আমাদের ডিপসি গাইডলাইন্স বলে 140 অর অ্যাভাব যদি থাকে,
সেটা দেখলাম আমি এই পেশেন্টটি প্রেগনেন্সি ইন্ডিউসড ডায়াবেটিস অথবা জিডিএম কেস। দেন উই স্টার্ট দ্য মেডিকেল নিউট্রিশন থেরাপি। পেশেন্টের খাওয়া দাওয়া এইগুলো কন্ট্রোল করতে বলা হয়, তাদেরকে ডায়েট চার্ট দেওয়া হয়, কিছু এক্সারসাইজ মানে অ্যাপ্রক্সিমেটলি খুব স্ট্রেনুয়াস এক্সারসাইজ না, হালকা হাঁটা চলা, কিছু স্ট্রেচিং এক্সারসাইজের কিছু যোগ, এইগুলো বলা হয় অথবা রেকমেন্ড করা হয়, so that the level becomes normal. But if after প্রপার মেডিকেল নিউট্রিশন থেরাপি, খাওয়া দাওয়া করছে, হালকা করে ব্যায়াম করছে, সমস্ত কিছু করছে, কিন্তু আমার অপটিমাম লেভেল অফ সুগার মেনটেন হচ্ছে না, তখন কিন্তু আস্তে করে মেবি ইনসুলিন চালু করা হয়। আচ্ছা, আর যারা ধরুন আগে থেকেই ডায়াবেটিস রয়েছে তারপর সে প্রেগনেন্ট হচ্ছে, সেক্ষেত্রে তো সে তো ওরাল মেডিকেশনসই নিয়ে এসেছে এতদিন, সে সময় যখন সে আবার প্রেগনেন্ট হচ্ছে তখন কি সে ওরাল মেডিকেশন থেকে ট্রান্সফার হচ্ছে ইনসুলিন? হ্যাঁ, এইখানে দুটো ডায়াবেটিস যে আমরা বললাম, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের ট্রিটমেন্ট তো ইনসুলিনই। সেই জন্য প্রেগনেন্সিতে সে যদি পেশেন্ট প্রেগনেন্ট হয় তাহলে তার ইন্টেন্সিফাইড থেরাপি করতে হয় ইনসুলিন, তাতে যাতে তার HbA1c ঠিক থাকে, ফাস্টিং পিপি ঠিক থাকে, মানে তাকে প্রেগনেন্সির জন্য প্রিপেয়ার করতে হবে। ইট ইজ এ ইলেকটিভ প্রেগনেন্সি ফর দ্যাট ফিমেল। ইলেকটিভ প্রেগনেন্সি মানে সুগার কন্ট্রোল করবে, ওজন টোজন ঠিক করবে, HbA1c একটা মেবি ইন দ্য টিউন অফ 6.5 অর অ্যারাউন্ড 6.5 রেখে, কারণ প্রেগনেন্সি যখন আসবে দেয়ার ইজ 10 to 12 kgs অফ ওয়েট গেন, বাচ্চাও তার মধ্যে বড় হবে, তার মায়ের হবে, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে আমি একটা যুদ্ধ বলা যেতে পারে, মানে ইট ইজ এ স্ট্রেসফুল পিরিয়ড, সো আই এম প্রিপেয়ারিং দ্য মাদার ফর দ্যাট স্ট্রেসফুল পিরিয়ড। তাকে যতটা কমিয়ে, ওজন টোজন কমিয়ে প্রেগনেন্সিতে প্রিপেয়ার করতে হয়। এবং টাইপ 2 ডায়াবেটিস, সে হয়তো পেশেন্ট ওয়াজ অন ওরাল থেরাপি, এখান ক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস, যে প্রেগনেন্সিতে তাকে প্রিপেয়ার করতে হবে। ইট শুড বি আ ইলেকটিভ প্রেগনেন্সি। তাহলে পেশেন্ট যদি ট্যাবলেটে থাকে, মেটফরমিন মে বি কন্টিনিউড, কিন্তু অন্য এজেন্টসগুলোকে স্টপ করে দিতে হবে, ইনসুলিন স্টার্ট করতে হবে, HbA1c কে কন্ট্রোল করতে হবে। পেশেন্ট যদি ওজন বেশি থাকে তাকে তার কিছুটা ওজন কমিয়ে নিতে হবে, কারণ কি একটি পেশেন্ট মেবি 80 kgs ওয়েট and there will be approximately 10 to 12 kg or 15 kg weight gain during the pregnancy, তাহলে তার 100 কেজির কাছে ওজন এসে যাবে। আমরা চাইবো না। যত আমার সেফটি তার প্রেগনেন্সি মানে পোস্ট পার্টাম এগুলো হতে পারে, ডেলিভারির সময় সমস্যা হতে পারে, সেই জন্য আমি যতটা পারবো তার ওজন কমিয়ে, এক্সারসাইজ হোক, ডায়েট হোক, হোয়াট এভার ইট ইজ, কমিয়ে নিয়ে ইনসুলিন গ্র্যাজুয়ালি বিল্ড করে, ওষুধ বন্ধ করে মেটফরমিন কন্টিনিউ করা যায়, এবং পেশেন্টের সুগার ওই রকম ভাবে HbA1c একটা প্রপার রেজিমেন্ট এনে তখন তাকে প্রেগনেন্ট হতে হবে। সো ইট ইজ এ ইলেকটিভ প্রেগনেন্সি বাট নন টাইপ 1 অ্যান্ড টাইপ 2 পেশেন্টস। কিন্তু অনেক সময় দেখি ভারতবর্ষের মতো পেশেন্ট ওষুধ খাচ্ছিল, খেতে খেতে সে প্রেগনেন্ট হয়ে গেছে। সো দেয়ার ইজ আ রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড। ট্যাবলেট খাচ্ছিল, যার সেফটি আমরা বাচ্চার মধ্যে দেখিনি, fetal safety আমি জানি না, but that patient has become pregnant. What to do? Keep that pregnancy or terminate the pregnancy? এই ডিসিশনটা খুব কঠিন, কারণ সবসময় পেশেন্ট যে স্টেজে আসছে মেবি আর লিটল বিট অ্যাডভান্স প্রেগনেন্সি, যখন সে বুঝলো তখন একটু সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়, মানে তখন মার ক্ষেত্রে তখন কিন্তু একটা মাল্টিপল ডাক্তারবাবু বসে একটা ডিসিশন নিতে হয় to continue with the pregnancy or to terminate the pregnancy, do some battery of tests, তার কোনো congenital anomaly তৈরি হচ্ছে কি হচ্ছে না। এগুলো খুব ফিউ ক্ষেত্রে হয়, মানে খুব যে কমন হয় তা না, কিন্তু এই জাতীয় জিনিসগুলো কিন্তু ভারতবর্ষের মতো জায়গায় হয়, কারণ এখানে তো এডুকেশনাল লেভেলটা অত বেশি নয়, তার কাছে একটা প্রেগনেন্সি এসে গেছে, সে যে ওষুধ বন্ধ করতে হবে মাকে, এটা তো কেউ তাকে বলে দেয়নি। এটা কিন্তু খুব, এই জায়গাটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। এবং দুই ক্ষেত্রে সে যাইবে, সেই খাওয়া কন্ট্রোল, এক্সারসাইজ, ওটা কিন্তু একটা পার্ট। এবং আমার সুগার দেখে আমি এখানেই আসতাম যে এই দু ধরনের প্রেগন্যান্সির ক্ষেত্রেই ডায়েট প্ল্যান এটা কিরকম হওয়া উচিত? ডায়েট প্ল্যান, একটি ডায়াবেটিস পেশেন্টের যা ডায়েট প্ল্যান হয়, রিডিউসড কার্বোহাইড্রেটস, মোর অফ প্রোটিনস অ্যান্ড ভেজিটেবলস, মাইক্রোনিউট্রিয়েন্টস মানে মিনারেলস, ভিটামিনস যেগুলো যাওয়ার কথা, সেগুলো সব অপটিমাল লেভেলে চলছে। খালি আমার তো সুগার বাড়ছে কার্বোহাইড্রেটটা লিমিট করে তার ইনসুলিন চললে সেই ইনসুলিনটাকে অপটিমাইজ করে যাতে তার সুগার লেভেল অলওয়েজ বিলো 120 অ্যাট এনি টাইম যদি আমি দেখি,
ফাস্টিং অ্যারাউন্ড 95 অর বিলো, এরকম যদি মেনটেন করি, HbA1c তার যদি দেখি তার 6.5 অর বিলো। অনেক সময় GDM পেশেন্টের ক্ষেত্রে আমরা তো HbA1c তো অ্যাটলিস্ট 60 days ওয়েট করতে হয় টু গেট দ্যাট রিপোর্ট। উই মে ডু আ ফ্রুক্টোসামিন টেস্ট, যেটা একটু শর্ট টার্ম হাইপারগ্লাইসিমিয়াটাকে দেখে, সেটা কিন্তু সবসময় দেখা হয় না। প্রেগনেন্সির ক্ষেত্রে GDM পেশেন্টদের ক্ষেত্রে দেখায়, নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু HbA1c, ফাস্টিং, PP, র্যান্ডাম এগুলোই করা হয়। এবং হচ্ছে গ্লুকোমিটার যে টেস্টিং করে, মানে হোম গ্লুকোজ মনিটরিং অথবা সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হোয়াট এভার বি দ্য প্রেগনেন্সি, সে টাইপ 1, টাইপ 2, GDM। এটা করে তার আমি তো বুঝতে পারবো যে সুগার তার সবসময় কন্ট্রোল আছে। এখনকার দিনে CGM আছে, মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, ছোট্ট এরকম সেন্সার হাতে বসানো থাকে 14-15 days, they can see what is happening to their sugar in their mobile phone and everything, they can manage it like that. Sugar anyhow we have to manage it properly. আচ্ছা, আর এক্ষেত্রে ধরুন আমরা প্রেগনেন্সিতে একটা কথা আছে যে হাঁটা চলা এগুলো একটু সাবধানে করতে বলেন, আমরা বাড়িতেও শুনেছি বহু ক্ষেত্রেই। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে পেশেন্টকে আবার প্রচন্ড হাঁটতে বলা হয়, তাহলে নাকি তারা সুস্থ থাকেন। সেক্ষেত্রে মানে ওটা কোন পরিমাণে করবে আর কিভাবে করবে? যেটা নর্মাল ডায়াবেটিক পেশেন্টের ব্রিস্ক ওয়াকিং, জগিং, এই জিনিসগুলো কিন্তু দেখা যায় ডায়াবেটিস যেহেতু ফিমেলের ওজন বাড়ছে সমস্ত, সেই ব্রিস্ক ওয়াকিং আর এইগুলো কিন্তু অ্যাভয়েড করে। কিন্তু নর্মাল হাঁটা, কিছু জয়েন্ট ব্যায়াম করা, কিছু যোগ আছে, এইগুলো করলে কিন্তু পেশেন্ট ভালো থাকে। কেন তাকে খুব এক্সট্রিম এক্সারসাইজ, স্মল লাইট ওয়েট ট্রেনিং এইগুলো করতে হয়। সেগুলো করলে কিছু কার্ডিও, হালকা কার্ডিও এক্সারসাইজ, মেবি 140 to 150 minutes a week, রোজ যে করতে হবে তার কোনো মানে আধ ঘন্টা করে হয়তো করলো, কি 20 মিনিট করে করলো, এইগুলো কিন্তু অত্যন্ত ভাবে হেল্প করে টু মেটাবলাইজ দ্য সুগার ইন দ্যাট পেশেন্ট। কারণ তো আমরা তো তাকে কোনো রিগোরাস কিছু করতে দিতে পারবো না, বিকজ দ্য বেবি, দ্য মাদার ইজ ক্যারিং দ্য বেবি উইথ হার। সেই জন্য হালকা ব্যায়াম ট্যায়াম করা, নর্মাল ঘরের কাজ করা, এগুলো করা যায়। মানে ওই যে বলা হয় কোনো কমপ্লিট বেড রেস্টে থাকা, এগুলো আইডিয়ালি যদি না ডাক্তারবাবু রেকমেন্ড করেন, এগুলো অ্যাভয়েড করা উচিত। নর্মাল ঘরের যা কাজ করা, হাঁটা সাধারণভাবে করা উচিত। আর যদি ধরুন একজন, মানে দু ক্ষেত্রেই আমি বলছি, একজন ডায়াবেটিস পেশেন্ট সে পরবর্তীতে প্রেগনেন্ট হচ্ছে, আর একজন প্রেগনেন্ট হওয়ার পর তার ডায়াবেটিস হচ্ছে, সেক্ষেত্রে বেবি হওয়ার সময় নর্মাল না সি সেকশন, মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়? দেখুন, এই যে প্রেগনেন্সি বোথ কেসেসে, ডায়াবেটিস পেশেন্ট অর GDM পেশেন্ট, হোয়াট এভার ইট ইজ, পেশেন্টের যখন ডেলিভারির সময় আসবে, সেই পেশেন্টের কি স্টেটে আছে, সে কমপ্লিকেটেড স্টেটে আছে আর আনকমপ্লিকেটেড স্টেটে আছে, তার উপর নির্ভর করে। সেই জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই পেশেন্টের সি সেকশন হবে কি এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হবে। কিন্তু দেখা যায় যে এখনকার দিনের প্রেজেন্ট সিনারিওতে মোস্ট অফ দ্য মাদার্স ইন দ্য আরবান সেটআপ প্রেফার আ সি সেকশন, কারণ অনেক কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরস কাজ করে। সে ভাবে আমার ব্যথা হবে ডেলিভারির সময়, যে প্রসব যন্ত্রণা বলে, এইগুলো হচ্ছে। কিন্তু সাধারণভাবে দেখা যায় কিন্তু প্রেগনেন্সির যে ডেলিভারির সময়, বিট প্রেগনেন্ট মানে ডায়াবেটিক, বিট নন ডায়াবেটিক, সেরকম কোনো রিস্ক ফ্যাক্টর, খুব গুটি কয় সংখ্যক মানুষের রিস্ক ফ্যাক্টরস থাকে। আর তার হয়তো ওজন বেশি আছে, তার হিউজ ডোজ অফ ইনসুলিন আছে, অথবা বাচ্চাটা স্ট্রেসে আছে, মানে ফিটাল স্ট্রেস যেটাকে বলে, মানে তার হচ্ছে যেহেতু ডায়াবেটিস আছে সেহেতু হয়তো হাইপারগ্লাইসেমিয়া আছে, মা ঠিক করে কন্ট্রোল করেনি, বাচ্চার ওজন সাইজ বড় হয়ে গেছে, তাহলে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এটা তার প্রবলেম হতে হবে। এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশন করতে হয়। মানে এটা কিন্তু খুব কমন, মানে লার্জ বেবি যে জেস্টেশনাল মানে স্টেজের অনুযায়ী প্রত্যেক সপ্তাহে উইক অনুযায়ী কিন্তু বাচ্চার ওজনটা নির্ভর করে। ইট ইজ অ্যাট পার দ্যাট উইক, মানে সেই উইকে সেই বাচ্চাটার অপটিমাল ওজন কি থাকবে, হয়তো বেশি, তাহলে লার্জ ফর জেস্টেশনাল এজ, মানে হচ্ছে সেই বয়সে হয়তো তার যতটা তার থেকে একটু বেশি আছে, সেই লার্জ বেবি, এটা খুব কমন উইথ ডায়াবেটিক মাদার, তখন ক্ষেত্রে কিন্তু সি সেকশনটা খুব অপরিহার্য হয়ে যায়। কারণ কেউ কমপ্লিকেশনসটা চায় না। অনেক সময় কি হয়, ব্লিডিং হয়, পেশেন্ট বাচ্চাটার হয়তো হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে। কেন, মা যখন ইনসুলিন নিচ্ছে বাইরের খেয়ে, মা বাচ্চার মধ্যেও তো ইনসুলিনটা আসছে, সে মায়ের ওইটা দিয়ে মানে
আম্বিলিক্যাল কর্ড দিয়ে। যেই বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে আছে, দ্য বেবি ইজ ইন এ সেফ প্লেস, মায়ের গ্লুকোজ সে পাচ্ছে সমস্ত কিছু। যেই আমি নাড়িকে ক্ল্যাম্প করে দিলাম, যেই বাচ্চাকে আমি রিমুভ করে দিলাম, তার কিন্তু গ্লুকোজ সাপ্লাই অথবা খাবার সাপ্লাই অফ হয়ে গেল। সেই সময় কিন্তু ইন দ্যাট পিরিয়ড, মানে আমার সিজারিয়ান সেকশন হচ্ছে অথবা নর্মাল ডেলিভারি হচ্ছে, সেই ফ্র্যাকশন পিরিয়ডটার মধ্যে কিন্তু বাচ্চা হাইপো হয়ে যেতে পারে, সুগার ফল করে যেতে পারে, কারণ সেটা একটা হাইপার ইনসুলিনিক স্টেটে ছিল। একটা ঝুঁকি বলা যায় বাচ্চার ক্ষেত্রে। সেই জন্য ডায়াবেটিক মাদার, যেই বাচ্চা ডেলিভার মাকে থেকে হচ্ছে বাচ্চাকে আমাকে দেখতে হবে তার সুগার ফল করেছে কিনা, তাকে গ্লুকোজ দিতে হবে। সেই এটা কিন্তু খুব, তখন মায়ের কিচ্ছু হবে না, মায়ের হয়তো একটু ব্লিডিং হতে পারে, প্রসেসে আছে, কিন্তু বাচ্চা সে কিন্তু সবে জন্মালো, তার নাড়ি আলাদা করা হয়েছে, আলাদা হয়ে গেল, মানে সে আর কি একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছলো। তার সেই মুহূর্তে কোনো খাদ্য সাপ্লাই নেই, এইটা কিন্তু এক্স্যাক্টলি টেম্পারেচার, এনভায়রনমেন্ট সমস্ত কিছু, এই বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু এই রিস্ক থাকছে। আমরা কিন্তু সেই বাচ্চা ডেলিভারি পর বাচ্চাটাকে নিয়ে ডাক্তারবাবু, একজন ডাক্তার পিডিয়াট্রিশিয়ান যিনি থাকেন অ্যাসোসিয়েটেড, he resuscitates the baby, takes care of the baby immediately, then the gynecologist takes care of the mother. এই এরকম ক্ষেত্রে এরকম সিচুয়েশন কি কখনো হয় যে মা বাচ্চা দুজনেই রিস্কে রয়েছে? হ্যাঁ, এটা হতেই পারে। দেখুন, মানে ঝুঁকি কতটা আর কি? ঝুঁকি দেখুন, যেহেতু প্রেগনেন্ট যে মাদার আছে, সে তো একটা কন্টিনিউয়াস প্রসেস অফ মনিটরিং এ ছিল, সুগার দেখছে, ডাক্তারবাবুর কাছে সে রেগুলার ভিজিট করছে, খাওয়া দাওয়া কন্ট্রোল করছে, কিন্তু তা সত্ত্বেও যদি সে ডাক্তারবাবুর কাছে না যায়, অনেক সময় দেখা যায় হয়তো তার 4 সপ্তাহে যাওয়ার কথা ছিল, সে যায়নি, যখন তার পেটে ব্যথা উঠলো, কি অসুবিধা হলো, সেখানে সে ডাক্তারবাবুর কাছে, এই সমস্ত ক্ষেত্রগুলো একটু প্রবলেমেটিক হয়ে যায়। কারণ কি, যেহেতু মায়ের ডায়াবেটিস ছিল, সমস্ত কিছু ছিল, প্রেগনেন্সি মানে যদি নর্মাল ডেলিভারি হয় তখন কিন্তু পোস্টপার্টাম হেমারেজ হতে পারে, ইনফেকশন হতে পারে, এইগুলো হতে পারে মায়ের ক্ষেত্রে। কিন্তু বাচ্চার ক্ষেত্রে বললাম যেটা মেন হচ্ছে ফিটাল হাইপোগ্লাইসেমিয়া। আর বাচ্চার মায়ের যদি সিজারিয়ান সেকশন হয়, ইট ইজ মোর অফ আ কন্ট্রোলড সিচুয়েশন, শুধুমাত্র আমার ব্লিডিং টিলিং গুলো ঠিকঠাক কটার মানে স্টপ করা হচ্ছে কিনা, এগুলো ইউজুয়ালি হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় ডায়াবেটিস মায়ের ক্ষেত্রে ব্লিডিংটা একটু ডিলেড হয়ে যায়, সেই জায়গাগুলো তার অনেক রক্তক্ষরণ হতে থাকে, বিট সিজারিয়ান বিট নর্মাল, এই জায়গাগুলো একটু, কিন্তু বাট দিস ইন প্রেজেন্ট কন্ডিশন কিন্তু খুব কম, খুব রেয়ারলি হয়। কিন্তু তো বলা যায় না কোন রুরাল সেটআপে কি কোন পেরিফেরাল সেটআপে বাচ্চা ডেলিভারি হচ্ছে, হয়তো খুব একটা ভালো হসপিটালে হচ্ছে, বড় মেডিকেল কলেজে হচ্ছে, এতটা রিস্ক থাকে না। কিন্তু একটু রুরাল অথবা পেরিফেরি সেটআপে, যেখানে ডাক্তারবাবুর সংখ্যা কম, হয়তো সমস্ত কিছু, সেইখানে একটু সমস্যা তৈরি হতে পারে। মা যদি ডায়াবেটিস থাকে, তার সন্তানেরও কি ডায়াবেটিস হবে? মানে যেহেতু সে ওই ইনসুলিন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছে, তার শরীরেও একই সুগার। এটা যে সব সময় সত্যি তার মানে মায়ের ক্ষেত্রে ডায়াবেটিস আছে, যদি আমি টাইপ 1 টাইপ 2, তো তার রিস্ক ফ্যাক্টর যেরকম চলে, যদি মা বাবা দুজনে টাইপ 2 ডায়াবেটিস থাকে, তাহলে যে সন্তানাদি হয় তার মধ্যে ডায়াবেটিস হওয়ার রিস্ক বাড়ে। মা বাবা যদি ওবেস হয়, বাচ্চা যদি ওবেস হয়, দ্যাট ইজ আ ডিফারেন্ট রিস্ক ফ্যাক্টর। টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টের কিন্তু যে জেনেটিক প্রিডিসপোজিশনটা খুব কম থাকে, কিন্তু দেখা যায় যে জিডিএম ক্ষেত্রটা কিন্তু একটু এইরকম, যে আপনার ওই যেহেতু মায়ের ওজন বেশি ছিল অথবা একটা ইনসুলিন রেজিস্ট্যান্স স্টেটে ছিল, সেই হেতু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাচ্চার ডায়াবেটিস হতে পারে, কারণ ও একটা ওই রকম এনভায়রনমেন্ট থেকে সে আসছে, হতে পারে। কিন্তু যে 100% সব ডায়াবেটিক বাচ্চার যে বাচ্চা মাদারের যে বাচ্চা আসছে তার ডায়াবেটিস হবে এটা নয়। সে না, একটা বলা হয় যদি আমি ভালো করে ডায়াবেটিস কন্ট্রোল করি, ইফ আ ফিমেল পেশেন্ট হয়তো একটা বাচ্চা, অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস কন্ট্রোল ঠিক করে না করা হয়, সেই যে মেয়ে হয়তো ফিমেল চাইল্ড যদি হয়, অনেক সময় দেখা যায় যে মেয়ের মধ্যে কিন্তু অনেক সময় ডায়াবেটিস হতে পারে। শোনো, মাদার ডায়াবেটিক মাদার মে বি আ প্রিকারসর অফ আ ফিউচার ডায়াবেটিক মাদার। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তার মানে এই নয় যে সবার হবে, কিছু শতাংশ মানুষের মধ্যে এটা হতে পারে, কিন্তু যেহেতু না হওয়ার সম্ভাবনাটা বেশি, তো আমরা ভবিষ্যতের জন্য ভালোটাই ভাববো যাতে সেটা না হয়। আচ্ছা, এরপরে ধরুন কেউ ডায়াবেটিস পেশেন্ট, সে প্রেগনেন্ট হলো,
তারপরে কি সে ডায়াবেটিস ফ্রি হয়ে যেতে পারে? না, ডায়াবেটিস, সেটা তার টাইপ control? 1 ডায়াবেটিস পেশেন্ট যে ছিল তার তো ডায়াবেটিস আগে থেকেই ছিল। আচ্ছা, তারপর বাচ্চা ডেলিভারি হয়ে গেলে সে তার আগের স্টেটে ফিরে আগের যাবে। স্টেজে যাবে। আচ্ছা, সে যদি ল্যাকটেশনাল পিরিয়ড অফ দি ইনসুলিন নেবে, যদি হুম, টাইপ 2 হুম, হয়, হুম। তারপর তার যদি ওরাল মেডিকেশন রক্ত হয়, তা তো ওরাল আচ্ছা, আবার মেডিকেশন ওদিকে শিফট করে আচ্ছা, যাবে। হুম, টাইপ 1 ডায়াবেটিসে তো তা নেই। কিন্তু জিডিএম যারা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস হয়েছিল, হুম। সেখানে হচ্ছে 30% একটা রুল আছে। 30% মাদার উইল বিকাম নর্মাল, তার হয়তো ডায়াবেটিস আসবে না। আচ্ছা, 30% অফ দ্য মাদার্স উইল কন্টিনিউ টু বি আ ডায়াবেটিক। এই ফলো আপের পর্যায় পর্যন্ত তো গেল, কিন্তু তারপর যখন সন্তানটা ছোট, কিছুদিন পর থেকে তার শরীরে কি আবার মানে আমরা দেখা দিতে পারে সেরকম লক্ষণ সুগার হওয়ার? দেখুন, ওটা ইন্ডিপেন্ডেন্ট, মানে এইখানে যে প্রেগনেন্সি বাচ্চা এলো সেটা কিন্তু আর এখানে কোনো কিছু আসবে না। আচ্ছা, একটি নর্মাল চাইল্ড, সে টাইপ 2 হতে পারে, ওজন বেশি আছে, এই আছে, ওই হুম। আছে, অথবা টাইপ 1 হতে পারে। সেখানে আমাদের কিন্তু যে মায়ের ডায়াবেটিস ছিল বলে এই নিয়ে আমাকে খুব চিন্তিত থাকতে হবে না। ওগুলো আচ্ছা, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে আচ্ছা। কার হবে কার হবে না, ইট ডাজ নট ম্যাটার। আচ্ছা, এবার আমি দর্শকদের জন্য আপনার কাছে কিছু পরামর্শ চাইবো উভয় ক্ষেত্রে। মানে যখন একজন ডায়াবেটিস পেশেন্ট তার প্রেগনেন্সির জন্য ভাবছেন, সেই সময় তার কি কি করণীয়, এবং তার পরবর্তীতে যদি কেউ এমন থাকেন যে প্রেগনেন্ট হচ্ছেন তারপরে সে ডায়াবেটিক পেশেন্টে পরিণত হচ্ছেন, সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে কি কি করণীয়, আপনার পরামর্শ আমাদের দর্শকদের জন্য। টাইপ 1, টাইপ 2, হোয়াট এভার বি দ্য পেশেন্ট ইজ, অথবা যে ভবিষ্যতে হয়তো জিডিএম পেশেন্ট, ওজন কমিয়ে প্রেগনেন্সি নেওয়া উচিত। দ্য প্রেগনেন্সি শুড বি আ ইলেকটিভ প্রেগনেন্সি, যেরকম করে বললাম। কারণ অনেক সময় টাইপ 2 পেশেন্ট ওষুধ খায়, সেই ওষুধটা বন্ধ করার আগে যদি প্রেগনেন্সি, তাহলে ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ওইখানে ওই যে বললাম জেনেটিক অ্যাবনর্মালিটিস অথবা ফিটাল অ্যাবনর্মালিটিসের প্রশ্নগুলো এসে যায়, সেখানে রাখবো কি রাখবো না ওইটা নিয়ে এসে যায়। তাহলে ওজন কন্ট্রোল রাখা, ওষুধপত্র ঠিক করে খাওয়া, ডাক্তারবাবুর কাছে সঠিকভাবে ফলো আপে থাকা, ডিউরিং দ্য প্রেগনেন্সি যাতে আমার সুগার না বাড়ে, তার যা খাওয়া দাওয়া করা, ওষুধপত্র, ইনসুলিন, হোয়াট এভার ইট ইজ, সেগুলো নেওয়া, যাতে আমার ডিউরিং দ্য ডেলিভারি কোনো কমপ্লিকেশনস অ্যারাইজ না করে, একদম। এবং প্রপার সেট আপে ডেলিভারি করা, যেখানে বাচ্চা ডেলিভারি হওয়ার পর মা বাচ্চা দুই ক্ষেত্রেই আমি কিন্তু প্রপার কেয়ার নিতে পারি। এবং পরবর্তী খেলে এই যে আফটার দ্য ডেলিভারি, যেটা বললাম জিডিএম মাদারের ক্ষেত্রে একটা 1/3 চান্স থাকে টু বিকাম ফিউচার ডায়াবেটিক, এই মারা যেন প্রপারলি ফলো আপ করে। একদমই প্রপার ফলো আপ দু ক্ষেত্রে প্রয়োজন। ডক্টর যেরকম পরামর্শ দিলেন সেভাবেই মেনে চলুন, নিজেকেও সুস্থ রাখুন, নিজের সন্তানকেও সুস্থ থাকুন, সুস্থ রাখার চেষ্টা করুন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই, সময় একেবারেই শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।